হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নেই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা টেলিগ্রামে তোমাদের মেসেজও করে দিয়েছি যে এসএসসি কিন্তু টোটালি তাদের যে এক্সামগুলো হয়, স্টাফ সিলেকশন কমিশনের যে এক্সাম হয়, তার কোনো এক্সাম অ্যানালাইসিস পুরো ব্যান করে দিয়েছে। কোনো রকম এক্সাম অ্যানালাইসিস করা যাবে না। তো সেই কারণে আমরা কিন্তু এবছর তোমাদের এক্সাম অ্যানালাইসিস একটা কোনো ক্লাস করিনি। তো সেই মতো আমরা কিন্তু সেই কথা মাথায় রেখে আজকে আমরা কোনো এসএসসির যে এক্সামে কী কোশ্চেন এসছে সে সকল কোশ্চেন আমরা কোনো আলোচনা করব না। আমরা কি করব আজকে, এই 30 তারিখ এবং 1 তারিখ দুদিন এক্সাম হয়েছে, 3 দিন 6টা শিফট, মোট 150খানা কোশ্চেন ছিল জেনারেল অ্যাওয়ারনেসের। সো সেই 150খানা কোশ্চেন অ্যানালাইসিস করার পরে দেখলাম যে এরপরে তোমাদের কি কি ধরনের কোশ্চেন আসতে পারে। তো সেই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি। খুবই ইম্পর্ট্যান্ট যে সকল কোশ্চেন পরবর্তীতে আসার সম্ভাবনা রয়েছে, তো সেই সকল কোশ্চেনগুলো নিয়েই আজকে হাজির হয়েছি। 50খানা কোশ্চেন। তো এটা আমাদের আজকে প্র্যাকটিসের নম্বর 29। তো যে প্র্যাকটিস সেটগুলো তোমাকে করিয়েছি, এর আগে 28খানা করেছি। প্রত্যেকটা পিডিএফ আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছি। ওই পিডিএফগুলো যাদের পরবর্তীতে এক্সাম রয়েছে, 7 তারিখ থেকে আবার এক্সাম হবে, 7 থেকে 10। তো যাদের এক্সামগুলো রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই প্র্যাকটিস সেটগুলো ভালো করে যাও। যে পিডিএফগুলো দিয়েছি সেগুলো কালেক্ট করো, ভালো করে পড়ে যাও এবং প্রিভিয়াস ইয়ার 19 থেকে 23 এই প্রিভিয়াস ইয়ারগুলো ভালো করে পড়ো। যাদের পরবর্তীতে এক্সাম রয়েছে তোমাদের কাছে কিন্তু সময় পেয়ে যাচ্ছ, অন্যান্য যাদের 30 তারিখ 1 তারিখ যাদের এক্সাম হয়ে গেছে তাদের থেকে কিন্তু তোমরা অনেকটাই সময় বেশি পাচ্ছ। তো সেই মতো সময় নষ্ট না করে ওইগুলোই পড়ে যাও, ওগুলো থেকে কিন্তু তোমরা কমন পাবে। ঠিক আছে, তো চলো এবার শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে, লোথাল প্রাচীন সিন্ধু সভ্যতার একটি বিশিষ্ট শহর নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত। এই লোথালটি কোন রাজ্যে রয়েছে? এটা রয়েছে গুজরাট রাজ্যে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, কোন অর্থনীতিবিদ ব্যক্তি অধিকার, ক্ষমতা, স্বাধীনতা এবং অধিকারের উপর বর্ধিত জোর দিয়ে আয়, প্রবৃত্তি এবং উপযোগের উপর বিশেষভাবে ফোকাস করে এমন পন্থাগুলি থেকে অর্থনীতির বিষয়টিকে সরিয়ে নিয়েছিলেন? তিনি হচ্ছেন কি না, তিনি হচ্ছেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এই অমর্ত্য সেন সম্পর্কে কিছু তথ্য তোমরা জেনে নাও। অমর্ত্য সেন অর্থনৈতিক বিজ্ঞানে 1998 সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। অ্যাডাম স্মিথ আধুনিক অর্থনীতির জনক বলা হয়। স্মিথ 1776 সালে দ্য ওয়েলথ অফ নেশনসের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। তো এরকম কোশ্চেন আসতে পারে যে দ্য ওয়েলথ অফ নেশন বইটি কার লেখা, তো তখন বলবে যে অ্যাডাম স্মিথ। ঠিক আছে, এইরকমই কোশ্চেন চলে আসে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, পদ্মভূষণ 2024 প্রাপকদের অন্যতম কুন্দন ব্যাস কোন ক্ষেত্রে এই পুরস্কার পেয়েছেন? কুন্দন ব্যাস 2024 যে পদ্মভূষণ পুরস্কার হয়ে গেল, তো ইনি পেয়েছেন সাহিত্য এবং শিক্ষায় পেয়েছেন। নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি ভারতের সাথে বাণিজ্যিক উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া আধিপত্যের অবস্থান ঘটায়? নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি ভারতের সাথে বাণিজ্যের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া আধিপত্যের অবস্থান ঘটায়? তো এটা হচ্ছে 1813 সালের সনদ আইন। 5 নম্বর দেখো, যমুনা এক্সপ্রেসওয়ে কোন জোড়া শহরকে সংযুক্ত করেছে? এটা করেছে গ্রেটার নয়ডা এবং আগ্রাকে সংযোগ করেছে কি যমুনা এক্সপ্রেসওয়ে। 6 নম্বর দেখো, কোন সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? কত সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? তো এটা হয়েছে 1931 সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 5ই মার্চ 1931 সালে। এটি মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে। মিশন অন্তর্দয় কোন মন্ত্রকের দ্বারা পরিকল্পিত একটি মিশন মোড প্রকল্প? মিশন অন্তর্দয় এটা হচ্ছে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিকল্পিত একটি মিশন মোড প্রকল্প। এই অন্তর্দয় অন্ন যোজনা 25শে ডিসেম্বর 2000 সালে চালু হয়েছিল। অন্তর্দয় যোজনা তাহলে কবে চালু হয়েছিল? 2000 সালে।
এই প্রকল্পটি প্রথম রাজস্থানে প্রয়োগ করা হয়েছিল। কোন রাজ্যে তাহলে অন্তর্দয় প্রকল্প প্রয়োগ করা হয়েছিল? রাজস্থানে। 8 নম্বর দেখো, নিচের কোন পর্বতমালায় পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ K2 অবস্থিত? তাহলে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, এটাও আসে এক্সামে, K2 মনে রাখো। তো এটা কোন পর্বতমালায় রয়েছে? এটা রয়েছে কারাকোরাম পর্বতশ্রেণী, কারাকোরাম পর্বতশ্রেণীতে রয়েছে K2। আর বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ যদি বলে তাহলে মাউন্ট এভারেস্ট। 9 নম্বর দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ব্রাহ্ম চুক্তি লিখেছিলেন, যা ব্রাহ্ম সমাজের ধর্মের বিবৃতি ছিল এবং এর সদস্যদের কর্তব্য ও বাধ্যবাধকতার একটি তালিকা তৈরি করেছিল? ব্রাহ্ম চুক্তি কে লিখেছিল? এটা লিখেছিল কে? এটা লিখেছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর লিখেছিল। কোন সাংবিধানিক সংশোধনী পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে সাংবিধানিক মর্যাদা দিয়েছিল? কোন সাংবিধানিক সংশোধনী পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে সাংবিধানিক মর্যাদা দিয়েছিল? 73তম সংশোধনী আইন 1992। 73তম সংশোধনী আইন 1992। এবার তোমরা একটু দেখে নাও, যারা প্রিভিয়াস ইয়ার এসএসসি এমটিএস জিকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার খুঁজছো সম্পূর্ণ বাংলাতে, তো তোমাদের জন্যই এই পিডিএফটা তৈরি করানো হয়েছে। 4300+, 4300+ এমসিকিউ রয়েছে, উত্তর সঙ্গে বিস্তারিত আলোচনা সহ এই পিডিএফটি তৈরি করা হয়েছে। এসএসসি এমটিএস 2019 থেকে 23-এর যে এক্সামগুলো হয়েছিল, 19 থেকে 23 5 বছরে এমটিএসের যে এক্সাম হয়েছিল সেই এক্সামেরই জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন 4300+, এবং তারই সঙ্গে পাবে এসএসসি জিডি 2023-এ যে এক্সামটা হয়েছিল তার 520খানা এমসিকিউর। মোট 4820+ এমসিকিউর উত্তর সহ বিস্তারিত আলোচনা থাকবে এই পিডিএফের মধ্যে। তো যদি পিডিএফটা সংগ্রহ করতে চাও তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হাই লিখে মেসেজ করবে। পিডিএফ মূল্য হচ্ছে মাত্র 50 টাকা। পিডিএফ মূল্য কত? মাত্র 50 টাকায় এই পিডিএফ দুটো পেয়ে যাবে। এবার চলো দেখে নিই 11 নম্বর কোশ্চেন। ওস্তাদ বিন্দা খান, ওস্তাদ বিন্দা খান নিচের কোন যন্ত্রের সাথে যুক্ত? তো ইনি হচ্ছেন একজন সারেঙ্গি বাদক, সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। নিচের কোনটি হিমাচল প্রদেশের জনপ্রিয় নৃত্যশৈলী? হিমাচল প্রদেশের জনপ্রিয় নৃত্যশৈলী, নৃত্য থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন আসবে, এবং সেই সঙ্গে তোমরা অবশ্যই লাইকও করে দাও। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই দেরি না করে ক্লাসটাকে লাইক করে ফেলো, আর চ্যানেলে যদি নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ফেলো। এটা সঠিক অ্যান্সার, তাহলে কী হয়ে যাবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর 2, নটি। তাহলে নটি নৃত্যশৈলীটি এটা কোথাকার? হিমাচল প্রদেশের। এছাড়া যেটা রয়েছে আরও লাহো নৃত্য, লাহো নৃত্য হচ্ছে মেঘালয়ের। থোড়া, থোড়া হলো একটি যোদ্ধা নৃত্য যা হিমাচল প্রদেশের সিরমোর, সিমলা এবং সোলান জেলার রাজপুতদের দ্বারা সম্পাদিত হয়। 13 নম্বর দেখো, সুন্দরবন বদ্বীপ ড্যাশ নদী দ্বারা সৃষ্ট? সুন্দরবন বদ্বীপ এটা কোন নদী দ্বারা সৃষ্ট? গঙ্গা ব্রহ্মপুত্র, গঙ্গা ব্রহ্মপুত্র দ্বারাই কিন্তু এই সুন্দরবন বদ্বীপটা সৃষ্টি। কোন সালে হোম রুল আন্দোলন শুরু হয়? হোম রুল আন্দোলন শুরু হয়েছিল 1916 সালে। অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে 1916 সালে দেশে হোম রুল আন্দোলন শুরু হয়েছিল, অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে। মায়োপিয়া, মায়োপিয়া ড্যাশ নামেও পরিচিত? মায়োপিয়া এটা একটা আমাদের চোখের সমস্যা, যেটাকে হর্ষদৃষ্টিও বলা হয়, হর্ষদৃষ্টি। তো এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ, শুধু হর্ষদৃষ্টির সঙ্গে সঙ্গে আমরা বিষম দৃষ্টি, হীন দৃষ্টি এবং দীর্ঘদৃষ্টি প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিত জেনে নেব। এখান থেকে যে ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো প্রত্যেকটাই জেনে নেব। প্রথমে মায়োপিয়া থেকে শুরু করি, যেটা হচ্ছে হর্ষদৃষ্টি। মায়োপিয়া হলো এমন একটি অবস্থা যেখানে ব্যক্তি শুধুমাত্র নিকট বস্তুগুলিকে পরিষ্কার দেখতে পায়। হর্ষ মানে কি? কাছের, কম কাছের জিনিসগুলোকে দেখতে পাবে, দূরের জিনিস ঝাপসা দেখতে পাবে। আর এটার জন্য অবতল লেন্স দ্বারা কিন্তু সংশোধন করা যেতে পারে। তাহলে যাদের মায়োপিয়া রয়েছে তাদেরকে কোন লেন্স ব্যবহার করতে হবে? অবতল লেন্স। এরকম কোশ্চেন আসে। তারপরে দেখো বিষম দৃষ্টি, বিষম দৃষ্টি এটি একটি চোখের ত্রুটি যাতে রেটিনার একটি অস্পষ্ট চিত্র তৈরি হয়, এটা চোখের একটা সমস্যা। এখানে চশমা বা কন্ট্যাক্ট লেন্স
বা অপারেশন করে অস্ত্র অপচারের মাধ্যমে এগুলো কিন্তু সংশোধন করা যেতে পারে। তারপরে দেখো ক্ষীণ দৃষ্টি। ক্ষীণ দৃষ্টিটা কি না, বার্ধক্যের সাথে সাথে চোখে থাকার ক্ষমতা কমে যায়। বার্ধক্যের সাথে সাথে চোখে দেখাটা ক্ষমতা কমে যায়। এটি দ্বিফলক লেন্স দ্বারা সংশোধন করা যেতে পারে। দ্বিফলক লেন্স, যার উপর অংশে থাকবে অবতল লেন্স আর নিচের অংশে থাকবে উত্তল লেন্স, এরকম লেন্স ব্যবহার করলে এটা কিন্তু সেরে যায়। আর দীর্ঘ দৃষ্টি, যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যেটাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া বলা হয়, যেখানে কি হবে না, যে দীর্ঘ দৃষ্টি মানে দূরের জিনিসগুলোকে পরিষ্কার দেখতে পাবে, কাছের জিনিসগুলোকে আবছা দেখবে, সেটাই। আর এর জন্য কিন্তু উত্তল লেন্স ব্যবহার করতে হবে। হর্ষ দৃষ্টিতে অবতল লেন্স আর হচ্ছে দীর্ঘ দৃষ্টিতে উত্তল লেন্স ব্যবহার করা হবে। তো এখান থেকে কিন্তু এই যে যা কিছু আলোচনা করে দিলাম, এর বাইরে থেকে কিন্তু কোশ্চেন আর আসার সম্ভাবনা নেই। এগুলোর মধ্যে থেকেই যে কোনো কোশ্চেন আসবে যদি আসে। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন, ভারতে অনুচ্ছেদ 333-এর বিধান সাপেক্ষে প্রতিটি রাজ্যের আইনসভা ড্যাশের বেশি সদস্য নিয়ে গঠিত হবে না। প্রতিটি রাজ্যের আইনসভা কত না 500, 500-র বেশি সদস্য নিয়ে গঠিত হবে না, এটা অনুচ্ছেদ 333। তারপরে দেখো 17 নম্বর, দ্য এনার্জি দ্য রিলেন্টলেস রাইস অব দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বইটির লেখক নিচের মধ্যে কি? বইটির লেখক হচ্ছেন কে না, বইটির লেখক হচ্ছেন, একটু আমাদের উপরের দিকে তুলতে হবে বা ছোটো করতে হবে, তো এটা হচ্ছে উইলিয়াম ডালরিম্পল। উইলিয়াম ডালরিম্পনের এই বইটি। তারপরে চলে যাও 18 নম্বর কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেনে কী রয়েছে, নিচের কোন বিবৃতিটি ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটিকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন পড়ে এসছো কিন্তু তোমরা অনেকবার পড়ে এসছো এগুলো, তো একদম 6 থেকে শুরু করে প্রত্যেক ক্লাসে রয়েছে ঊর্ধ্বপাতন সম্পর্কে। এটা কোনটা সঠিক হয়ে যাবে না, এটা হচ্ছে এই যে মধ্যবর্তী তরল পর্যায় অতিক্রম না করে সরাসরি কঠিন থেকে গ্যাসের পর্যায়ের একটি পদার্থের রূপান্তর। অর্থাৎ কঠিন থেকে আমরা কি জানি, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস হয়, তো এক্ষেত্রে কি হবে, কঠিন থেকে সরাসরি গ্যাসে রূপান্তরিত হবে, মাঝখানে তরলটা হবে না। তো এইরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে কি ঊর্ধ্বপাতন। যেমন কর্পূর উদাহরণ হয়ে যাবে, ঠিক আছে। ন্যাপথিন সরাসরি কিন্তু কঠিন থেকে বাষ্প হয়ে যায়, এদের কিন্তু কোনো তরল অবস্থা নেই, তো এগুলো হচ্ছে ঊর্ধ্বপাতন। তারপরে চলে যাও 19 নম্বরে। 19 নম্বরে কী রয়েছে দেখো, ভারতের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে না, লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানকে করা হয়েছিল। 20 নম্বর দেখো, কোন রাজ্যে মাদাই উৎসব পালিত হয়? মাদাই উৎসব পালিত হয়, এটা হচ্ছে ছত্তিশগড়। উৎসব খুবই ইম্পর্ট্যান্ট। 21 নম্বর দেখো, নিচের কোন বাহক ইবোলা রোগের কারণ? ইবোলা রোগের কারণ কি না, হচ্ছে ভাইরাস। এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ভারতের সংবিধান অনুযায়ী গ্রেপ্তারকৃত এবং হেফাজত আটক প্রত্যেক ব্যক্তিকে গ্রেপ্তারের স্থান থেকে আদালতে যাত্রার জন্য প্রয়োজনীয় সময় বাদ দিয়ে এই ধরনের গ্রেপ্তারের ড্যাশ ঘন্টা সময়ের মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে। কত ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে কিন্তু হাজির করতে হবে। আর এটা সাংবিধানিক অনুচ্ছেদ 22(2) অনুসারে, ঠিক আছে। অনুচ্ছেদটাও মনে রাখো। 23 নম্বর কোশ্চেনটা দেখে নাও, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কিশোর প্রকল্প, কিশোর প্রকল্পের অধীনে অনুমোদিত ব্যাংক ঋণের সর্বাধিক পরিমাণ কত? তো কৃষকদের জন্য এটা হচ্ছে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। 24 নম্বর, প্রতি কিলোগ্রামে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল প্রায় কত? প্রতি কিলোগ্রামে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল প্রায় 10 নিউটন। 10 নিউটন। বায়ুমণ্ডলের উপরের অংশে অক্সিজেনের 3টি পরমাণু সমন্বিত একটি অণু পাওয়া যায়। এটি একটি স্তর গঠন করে, যাকে বলা হয় কি বলা হয়?
অক্সিজেনের 3টি পরমাণু, তাহলে অক্সিজেনের O3, তাই তো O3 মানে কি ওজন। 4 নম্বর কোশ্চেন, না 4 নম্বর অপশান হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার, তাই কি না? প্রথমেই তো বলে দিয়েছে অক্সিজেনের 3টা পরমাণু সম্বন্ধিত একটা অণু, O3 মানে ওজন। সুফি ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে সামা শব্দের অর্থ কি? সামা শব্দের অর্থ হচ্ছে পবিত্র গানের আবৃত্তি, পবিত্র গানের আবৃত্তি। উত্তরাখণ্ডের সংস্কৃতির পরিপ্রেক্ষিতে কাফলি কিসের নাম? কাফলি উত্তরাখণ্ডের এই যে শব্দটা, এটা হচ্ছে রন্ধন প্রণালী, উত্তরাখণ্ডের একটি রন্ধন প্রণালীকে যেটা কাফলি বলা হয়। নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কে মাস্টারদা নামে পরিচিত? এটা তো পারবেই সবাই, মাস্টারদা সূর্য সেন। 29 নম্বর দেখো, প্রতি 5 বছরে পরিচালিত সিংহশুমারি, তাহলে সিংহশুমারি কত বছর অন্তর হয়ে থাকে? 5 বছর। শেষ হয়েছিল 2020-তে, তো সেই 2020 সালের জুন মাসে ড্যাশে দাঁড়িয়েছে বলো। এই যে গুজরাটের, এটা কোথাকার? গুজরাটের গির বনাঞ্চলে এশিয়াটিক সিংহের সংখ্যার কথা বলা হয়েছে এখানে। কত না 674। 30 নম্বর দেখো, নিচের কোন ক্রীড়াবিদ 2012 সালে লন্ডন অলিম্পিকে রৌপ্য পদক জিতেছিলেন? 2012 লন্ডন অলিম্পিক রৌপ্য পদক জিতেছিলেন সুশীল কুমার একজন প্রাক্তন ভারতীয় কুস্তিগির। 2012 লন্ডন অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনিই ভারতের পতাকা বহন করেছিলেন। আর এবারে প্যারিস অলিম্পিক আলোচনা করে দিয়েছি, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ওখান থেকে দেখে নেবে অলিম্পিক 2024। তারপরে দেখো, মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিমস ইন্টু অ্যাকশন শিরোনামের বইটি কার আত্মজীবনী? খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। ভারতের নিচের কোন রাজ্যে বান্নি নামের মহিষের জাত প্রধানত পালন করা হয়? বান্নি গুজরাটে। নিচের কোন রাজ্যের সাথে তেরাহতালি নামে লোকনৃত্য ঐতিহ্যগতভাবে যুক্ত? তেরাহতালি নৃত্য, এটা রাজস্থান। নিচের কোন নদী কর্ণাটকের কুঞ্চিকল জলপ্রপাত গঠন করেছে? কর্ণাটকের কুঞ্চিকল জলপ্রপাত গঠন করেছে বরাহি নদী। আর এই কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত। 25 নম্বর, মেড হেটার্স ডিজিজ নামক রোগের জন্য নিচের কোন উপাদানটি দায়ী? মেড হেটার্স ডিজিজ, যার জন্য দায়ী হচ্ছে পারদের বিষক্রিয়ার জন্যই কিন্তু এই রোগটি হয়ে থাকে। 36 নম্বর, 31শে জুলাই 2024 পর্যন্ত নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের আইনসভার একটি উচ্চকক্ষ ছিল? আইনসভার উচ্চকক্ষ, সেটা হচ্ছে কর্ণাটকের। মোট 6খানা রাজ্যের রয়েছে একটি উচ্চকক্ষ, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ। রিকেট নামক রোগের শরীরে কোন অংশ সরাসরি আক্রান্ত হয়? রিকেট যেটা হচ্ছে আমাদের হাড়কে কিন্তু সরাসরি আক্রান্ত করে। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ঐতিহ্যগতভাবে ইয়াখনি নামক দইভিত্তিক গ্রেভি ডিশের সাথে যুক্ত? ইয়াখনি হচ্ছে জম্মু কাশ্মীরের সাথে যুক্ত। ভারতের নিচের কোন অঞ্চলে হোয়াইট বেলিড হেরনের প্রাকৃতিক আবাস বহুলাংশে বিতরণ করা হয়? হোয়াইট বেলিড হিরনের প্রাকৃতিক আবাস যেটা রয়েছে উত্তর পূর্ব অঞ্চলে। নিচের কোন ওজন বিভাগে সাক্ষী মালিক 2016 সালে অলিম্পিক পদক জিতেছিল? 2016 সালে সাক্ষী মালিক অলিম্পিক পদক জিতেছিল 58 কেজি ওজন বিভাগে। ভারতের নিচের কোন রাজ্যে বোনালু উৎসব পালিত হয়? বোনালু উৎসব, এটা পালিত হয় তেলেঙ্গানা রাজ্যে। ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সংসদের ইউনিয়ন তালিকার গণনা করা যে কোনো বিষয়ে আইন প্রণয়নের
একচেটিয়া ক্ষমতা রয়েছে। ধারা 246, নিচের অক্ষাংশগুলির মধ্যে কোনটি মকরকান্তি রেখা বোঝায়? মকরকান্তি রেখা কোনটা? দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি। এছাড়া কর্কটকান্তি যেটা 23.5 ডিগ্রি উত্তর, সুমেরুবৃত্ত 66.5 ডিগ্রি উত্তর, আর কুমেরুবৃত্ত 66.5 দক্ষিণ। 44 নম্বর দেখো, ড্যাশ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার হিসেবে 29 মে 2023 শপথ গ্রহণ করেছিলেন। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার হিসেবে 2023 শপথ গ্রহণ করেছিলেন, তিনি হচ্ছেন প্রবীণ কুমার শ্রীবাস্তব। গুপ্ত প্রশাসনের পরিপ্রেক্ষিতে বিথি শব্দটি নিচের কোনটিকে নির্দেশ করে? বিথি প্রশাসনিক ইউনিট। প্রশাসনিক ইউনিট। বিকল্পগুলিতে নিম্নলিখিত ইউনিটগুলির মধ্যে কোনটি অন্যদের তুলনায় সবচেয়ে বড় একক? সেটা হচ্ছে টেরা। টেরাটা হচ্ছে সবচেয়ে বড়। এই যে আকারের উপর ভিত্তি করে মেমোরির বিভিন্ন ইউনিটের ধারণা দিয়ে দিয়েছি। দেখো এই যে বাইট, প্রথমে হয় বাইট, তারপরে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, তারপরে আসে টেরাবাইট, তারপরে পেটাবাইট, এক্সাবাইট, জেটাবাইট আর ইওটাবাইট। নিচের কোন মহাকাশীয় বস্তুর চারণ নামে একটি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে? চারণ নামে একটি প্রাকৃতিক উপগ্রহ, সেটা হচ্ছে প্লুটো রয়েছে। 1949 সালে ড্যাশ জাতীয়করণ করা হয়? আগেরটাতে আলোচনা করেছিলাম, সেই কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছি, দেখো বলতে পারো কি না। তো এটা হয়ে যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ আরবিআই। আরবিআইয়ের প্রথম গভর্নর ছিলেন সিভি দেশমুখ, সদর দপ্তর মুম্বাই, বর্তমান গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস। নিচের মধ্যে কে মানবিক বিভাগে ইনফোসিস পুরস্কার 2023 প্রাপক ছিলেন? মানবিক বিভাগগুলো অনেকগুলো রয়েছে, তার মধ্যে মানবিক বিভাগ 2023 ইনফোসি পুরস্কার পেয়েছেন জাহ্নবী ফাল্কি পেয়েছেন। এছাড়া জীবন বিজ্ঞান বিভাগে পেয়েছেন কে না অরুণ কুমার শুক্লা। গণিত বিভাগে পেয়েছেন ভার্গব ভট্টা। ভৌত বিজ্ঞানে পেয়েছেন মুকুন্দ ঠাটাই। সামাজিক বিজ্ঞানে পেয়েছেন করুণা মান্তেনা। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, ভারতের বর্তমান কর্পোরেট বিষয়ক মন্ত্রী কে? ভারতের বর্তমান কর্পোরেট বিষয়ক মন্ত্রী কে? তিনি হচ্ছেন নির্মলা সীতারামন, বর্তমান অর্থমন্ত্রী এবং কর্পোরেট মন্ত্রী পদে রয়েছেন। আগেও ছিল, আবার 2024 পুনরায় তিনি হয়েছেন নির্মলা সীতারামন। তাহলে এই ছিল মোট আজকের 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু এক্সামে যে সকল কোশ্চেনগুলো এসেছিলো তাদেরকে অ্যানালাইসিস করার পরেই কিন্তু এই কোশ্চেনগুলো রেডি করা হয়েছে। তো এইভাবেই তোমাদের আরও কিছু ক্লাস অবশ্যই দেবো, ঠিক আছে? তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো সবাইকে ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। এবং তারই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার। এই স্টাডি সাকসেস কোচিং সেন্টার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, যেখানে তোমরা এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট পাবে এবং ক্লাসের পিডিএফ, আমাদের এই ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে, সেটা আমাদের টেলিগ্রামে পাবে। আর যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের পিডিএফটা নিতে চাও, 4800+ এমসিকিউর এই পিডিএফটা যদি নিতে চাও, তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো।